কামরুল হাসানের এই রাজনীতি ক্রমশ স্বভাবতই বাড়তে থাকে, বিশেষ করে 60-এর দশকের আন্দোলন থেকে 66-র গণ আন্দোলন এবং পরবর্তী সময়ের আন্দোলন নিয়ে কামরুল হাসান প্রচুর ছবি এঁকেছেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কামরুল ভাই ছবি আঁকছেন নানান রকমের, এবং তিনি তার সঙ্গে সঙ্গে বই টই এগুলো মানে ছড়ার বই, বাচ্চাদের বই, এগুলোর প্রতি কিন্তু তিনি আকৃষ্ট। অর্থাৎ বাচ্চারা মানুষ হবে, বাচ্চারা আগামী দিনের সুষ্ঠু মানে আগামী দিনের নাগরিক, এবং তাদের মধ্যে যেন স্বদেশ চেতনা থাকে, বাংলার প্রতি ভালোবাসা থাকে, মানুষের প্রতি মমতা থাকে, অর্থাৎ সার্বিকভাবে একটা মানবতাবোধ, বলিষ্ঠ মানবতাবোধের বোধ যেন তাদের জীবনে কার্যকর থাকে। এই জিনিসটা তিনি দেখার জন্য, এই জিনিসটার জন্যই তিনি কিন্তু এই যে ছবি এঁকে মানুষকে বিলিয়ে দিয়েছেন। তারপরে এই যে তিনি বাচ্চাদের প্রতি তার আকর্ষণ ছিল। সবচেয়ে বড় কথা হলো যে তিনি জানতেন যে গুরু সদয় দত্ত এই কাজটি করে গেছেন, যার জন্য তিনি মণিমেলা, এই যে মুকুল ফৌজ, এইগুলা কিন্তু এখানে এসে করলেন। এবং তার শেষ জীবনের দিকে এসে যখন তিনি এসে চলেন, গুলশান গেলেন না বনানীতে, তার যিনি যেখানে গেলেন উত্তরায় গেলেন, উত্তরায় গিয়ে কিন্তু তিনি পুনরায় আবার এই ব্রতচারী আন্দোলন শুরু করেছিলেন, তাই না? তার মানে ওটা তিনি কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু তিনি এটা থেকে বিচ্যুত হবেন এটা ভাবেন। এবং আমি দেখেছি যে কামরুল হাসান ব্রতমন্ত্র বলছেন, নাচছেন, এবং কামরুল হাসানের সঙ্গে সুফিয়া খালা আছেন, তিনিও কিছুটা হাত পা নাচছেন। এইটা ডকুমেন্টারি করেছি কিনা আমি জানি না, বাংলা একাডেমির মাঠে। তো এইসব বিষয় আশয়, এবং এগুলো পহেলা বৈশাখেই বাংলা একাডেমিতে তো হয়, পহেলা বৈশাখে আমরা দেখেছি এই কামরুল হাসান মনে প্রাণে অস্থি মজ্জায় একেবারে মঙ্গজ বিষয়টা কি এটা ধরতেছেন। মঙ্গজ বিষয় যদি না বোঝা যায়, মঙ্গজ বিষয় মানে মঙ্গজ মনীষা লোকটা কি, মনীষা লোকের একটা পার্ট তো আমরা লোকশিল্প বলছি, কিন্তু এর ভিতটা হচ্ছে লোকদর্শন। মানুষ পূজা করো, মানুষকে ভালোবাসো, মানুষ জড়িয়ে ধরে বাঁচো, মানুষের সঙ্গে মিলেমিশে বাঁচো। এই যে সমষ্টিগত বেঁচে থাকার যে মর্মবাণী, এইটা কিন্তু তিনি সম্প্রচার রাখতে চেয়েছেন তার জীবনে এবং তার শিল্পকর্মে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার ছবি প্রচুর মানুষ লিড করতে পারে। এবং কামরুল হাসানের মধ্যে এই রাজনীতির ব্যাপারটা প্রবল থেকে প্রবলতর হতে থাকে ৬৬-র পর থেকে, ব্যাপক রূপ ধারণ করে ৬ দফা আন্দোলনের পর থেকে। আর ৬৯-এর গণ আন্দোলন নিয়ে আমি কতগুলো বড় বড় ড্রয়িং লিখেছিলাম আমাদের ওই যে ত্রৈমাসিক পত্রিকার মিজান ভাই, অর্থাৎ মিজানুর রহমান, তার একটি সংগ্রহ বেঙ্গল শিল্পালয়ে, বেঙ্গল গ্যালারিতে বিক্রি হয়েছিল যখন, তখন খুব উল্লেখযোগ্য ছবি ছিল। এটা অনেকেই খেয়াল করেনি যে তারিখ দেখে আমি দেখলাম ৬৯-এর গণ আন্দোলনে একা, সেটা আমরা সংরক্ষণ করিনি। কিন্তু এখানে কিন্তু একটা বড় মারাত্মক ভুল হয়ে গেছে যে আমরা পেন্টিংস পেয়েছি বা একটু কিন্তু সময়ের কথা বলে এরকম প্রচুর ছবি আর কে রেখেছে তো তার শেষ নেই। কামরুলের এই সচেতনতার জায়গাটা কেমন করে আসে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রথম বাংলার ভাষা আন্দোলন, তো পরবর্তী সময় আমরা দেখি যে কামরুল হাসানই লোক যে ছবি আঁকছেন, বটতলায় বক্তৃতা দিচ্ছে, আর অনেক মানুষ বটতলায় বসে শুনছে। বটতলার নিচেই কিন্তু বাংলার মনীষীদের আবির্ভাব, বটতলাই কিন্তু আমাদের সংযোগস্থল, আমাদের মানুষের সঙ্গে মিতালি। এই যে বটতলায় বসে, বাংলা একাডেমির বটতলা, প্রচুর মানুষ কথা শুনছে, কেউ একজন বক্তব্য দিচ্ছে, এই যে বিষয়টাকে চয়ন করা বা নির্বাচন করা, এটার মধ্যে কিন্তু বোঝা যায় যেমন কোনো শিল্পী তো এই জিনিসটা নিয়ে ভাবছেন না, তিনি কেন আছেন। তারপরে যেটা হচ্ছে আমাদের প্রথম যে ইনস্টলেশন আর্ট, বাংলা ভাষাকে, বাংলা মাকে, প্রত্যেকটি অক্ষর আমাদের প্রাণ। এই যে বটগাছের মধ্যে তিনি অক্ষর চলালেন ৬৯-এই তো খুব সম্ভবত ৬৯-৭০ অক্ষরবট, এই অক্ষরবট থেকেই তিনি কিন্তু এই যে করলেন, এইটাই কিন্তু আমাদের আসলে প্রথম ইনস্টলেশন। পরবর্তী সময় আমরা দেখেছি যে এটা নিয়ে অনেকে পাখি ঝুলিয়েছে, এটা সেটা করেছে, কিন্তু এই কামরুল হাসান দেখালেন যে আমি সর্বত্র বিরাজমান আমার বাংলায়, এবং আমার বৃক্ষ আমার 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 পরিজন, আমার আত্মীয়, বৃক্ষ আমার আত্মীয়, প্রাণীকুল আমার আত্মীয়, প্রকৃতি আমার আত্মীয়। এই যে বোর্ডটা, এই বোর্ডটা কিন্তু লোকমনীষা জাত, লোকদর্শন জাত, এবং যেইটার খুব সুন্দর সুন্দর আদর্শিক জায়গা, আদর্শ প্রচার করা হয়েছে লোকগাথায়, রূপকথায়, এবং সেই সব জিনিসের সব প্রতিদিন, যার জন্য আমরা দেখতে একটা রূপকথা লোকও কিন্তু কামরুল হাসানের মধ্যে আছে, যে রূপকথা লোকটা ওইভাবে অন্য কারো শিল্পের মধ্যে নাই। এবং এই ক্যারেক্টারগুলো, রূপকথার ক্যারেক্টারগুলো, সেটা বানর হোক, কুমির হোক, হ্যাঁ, বা হাতি হোক, সেগুলোকে কিন্তু পৌনঃপুনিকভাবে এঁকেছে তার ছবি, খালি দেখতেই থাকবে। সাপ, হ্যাঁ, বেজি, হনুমান,
হ্যাঁ, এগুলো পৌনঃপুনিকভাবে তিনি কিন্তু এঁকেছেন মানে হচ্ছে যে এই রূপকথায় প্রাণীকুল কথা বলে, রূপকথায় শিয়াল দুষ্ট শিয়াল আছে, হ্যাঁ, কুমির ভয়ঙ্কর হয়, আবার কুমির বোকাও হয়, এই নানান জিনিস আছে, কিন্তু এগুলোকে তিনি কি করছেন রিপ্রেজেন্টেটিভ করেছেন, মানে প্রতিনিধি করেছেন সময়ের। এটা হচ্ছে মজা যে রূপকথার যে রিইন্টারপ্রিটেশন, রূপকথার বিষয়টা, এইটা একটা বড় ব্যাপার কামরুল হাসান, এইটা হচ্ছে কামরুল হাসান ইউনিক ব্যাপার, এটা আবার কোনো শিল্পী করেন এই বাংলাদেশে। এটা একটা মজার আবার আমরা যখন তার মধ্যে আবার হিউম্যান ফিগার দেখছি বা অন্য প্রাণীকুল বা প্রকৃতির মধ্যে দেখছি, তখন কিন্তু আবার পিকাসোর কিউবিজম আছে ফিগারের মধ্যে, মানে লোকশিল্পের ভাষা আছে, কিউবিজম আছে। এই জঙ্গমতার মধ্যে আসলে সময়ই কথা বলছে তার ছবির মধ্যে। যেতে যেতে তিনি 70 সাল চলে আসলো, তারপরে 1971 যখন এলো, কামরুল হাসানের নিজের ভাষ্যেই আছে, ইয়াহিয়া খান যখন প্লেন থেকে নামছিলেন, খুব সম্ভবত তখন টেলিভিশনে দেখিয়েছিল, তো খুব সম্ভবত না টেলিভিশনেই, কামরুল হাসান বলছেন, আমাদের সঙ্গে আলাপ করেছেন, লিখিতভাবেও আছে জিনিসটা, যে ইয়াহিয়া খানকে দেখার পর তার কাছে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর একটা রক্ত পিশাচ কোনো দানবীয় একটা কোনো মানুষকে সে দেখলো, যে মানুষরূপী কিন্তু দানব। এই কথা তিনি আগেই বলেছেন। তারপরে তিনি ইয়াহিয়ার থেকে যে দানব বানালেন, এটা খুব রাক্ষস বানালেন, এটাও খুব ইন্টারেস্টিং। কিন্তু এই যে ডেমন তৈরি করা, দানব তৈরি করা, এই বিষয়টার মধ্যেও কিন্তু তার লোকশিল্প এবং এই যে রূপকথায় রাক্ষসী ব্যাপার, রাক্ষসের রূপটা দেখা, রাক্ষসী রূপটাকে ডেফিনেটলি রূপকথায় আছে একভাবে, কিন্তু রাক্ষস তো রাক্ষসী, এই ভয়ঙ্কর রাক্ষসী রূপটা তিনি চর্চা আঁকতে শুরু করলেন, যে এই লোকটা আক্রমণ করবে, গণহত্যা চালাবে, এবং তিনি অনেকগুলো ছবি আঁকলেন। ছবি এঁকে মার্চের শুরুতে কোথাও এক জায়গায় পেয়েছি আমি, শহীদ মিনারে তিনি কিন্তু ইয়ার মুখ এবং আরও কিছু ছবিতে একটা প্রদর্শনী করেছেন, আগে এই যুদ্ধের আগেই। ইয়ার মুখের প্রদর্শনী কিন্তু শহীদ মিনারে আগে হয়েছে, এই কালরাত্রির আগে 25শে মার্চে আগেই হয়েছে। এটা কামরুল হাসানের কোনো লেখায় দেখলে পাবো, এই মুহূর্তে তো আমি আসলে একজ্যাক্টলি বলতে পারছি না। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে নিজেরও কথা আছে, শহীদ মিনারে করেছে, এটা আছে, কামরুল জীবনে খুঁজলেই পাওয়া যাবে, এটা ফ্যাক্ট আর কি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তারপরে তো আমরা দেখলাম যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পরে তার যে এত ধরনের সম্পৃক্ততা জনগোষ্ঠীর সঙ্গে, লোকশিল্প ডিজাইন সেন্টার করা, রাজপথে মিছিল করা, মিছিলে যাওয়া, এবং সেই সব ছবি আমরা আসলে কতটুকু কোথায় আছে আমরা জানি না, কে কিনে নিয়ে যাচ্ছে, বিশাল জনতা মিছিল করে যাচ্ছে, 4-5টা যুবক মিছিল করে যাচ্ছে, মানে অপরাজয় একটা ব্যাপার, যে তাদেরকে বুক চিতিয়ে যাচ্ছে। এইসব ছবি ওই মিজান ভাইয়ের কালেকশানে ছিল, যেটা বিক্রি হয়েছে আর কি, তাদের প্রদর্শনী ওইখান থেকে। তো এই ছবিগুলো আঁকার পরে তিনি তো ওখানে চলে গেলেন। ওখানে চলে যাওয়ার পরে কামরুল হাসানকে সবসময় মনে রাখতে হবে যে লোকশিল্পকে খুব ললিতভাবে তিনি নিয়ে এসছেন, খুব কম। তার চেয়ে বেশি ডেফিনেটলি এনেছেন তিনি যখন কাঁথার ডিজাইনে, তিনি কেন আসছেন যে কাঁথা এত সুন্দর, নকশি কাঁথার ডিজাইনে তার ছবি আছে, দেখবেন যে তিনি ফসল তোলার মৌসুম, ধান কাটছে, ধান উঠছে, তাই না, দুইটা ছেলে তো আর্লি কাজ বলে 60s তা মাছ ধরছে, এবং ফিগারগুলো ভাঙা, তাই না, এই যে একটা মিউজিয়ামের সংগ্রহে আছে দেখেছি। তো এই পরীক্ষা নিরীক্ষা এগুলোর অনেক কিছুর মধ্যে দিয়ে তিনি তো যাচ্ছেন বাংলার প্রকৃতি, কিন্তু তার জিনিসটা হচ্ছে যে এক রৈখিক খুব কম, বিচিত্রভাবে মাছ ধরছে সেটা একরকম, কিন্তু যে কাঁথা ওইটা তো 2 ডাইমেনশনাল, কিন্তু কাঁথার স্টিচ হচ্ছে প্রধান বুননের জায়গা, তার রিপিটেটিভ মোটিভগুলো, এবং সেটা হচ্ছে যে লোকজন বাড়িতে পাকা ধান নিয়ে যাচ্ছে, এই যে বাংলার এই জিনিস, এরকম তো তিনি প্রচুর রেখেছেন। তার পরবর্তী সময় তিনি যখন 9 মাস যুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারের প্রচার দপ্তরের শিল্প বিভাগে ছিলেন, হ্যাঁ, সেখান থেকেই তো তার লক্ষ্য এই জানোয়ারদের হত্যা করতে হবে, কিল দিস ডেমন, হ্যাঁ, এই জিনিসগুলো আসলো, আরও অনেক পোস্টার আসলো, ওই যে আমাদের যে সারা পৃথিবীকে যে মানে বহু ভয়ঙ্কর অস্ত্রের চেয়েও যেটার গুরুত্ব অনেক বেশি, যেটা যে অস্ত্র দিয়ে আমি যে শত্রুকে আক্রমণ করব, দেশকে মুক্ত করব, সেই শত্রুকে আক্রমণ করবো, বিশ্ববাসীকে জানাবো আমাদের দুঃখের কথা, আমাদের ভয়ঙ্কর কথা, কারা আমাদের আক্রমণ করেছে, পাকিস্তান নামক দানব, সেই দানবটা হচ্ছে ইয়াহিয়া খান, কিন্তু আলটিমেটলি পাকিস্তানি দানব একটা, এবং সেই ইমেজটাই কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, কিল দিস ডেমন, এই যে ইংলিশ ভাষায় তো হলো,
এই জানোয়ারদের হত্যা করতে হবে, নানানভাবে কিন্তু এটার প্রিন্ট হয়েছে, উড ব্লক হয়েছে, প্রিন্ট হয়েছে, লক্ষ কপি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যে কামরুল হাসানের 71-এর যুদ্ধে সবচেয়ে পাওয়ারফুল ইমেজ হচ্ছে কি এই মুখ, নিঃসন্দেহে। আচ্ছা, আর কি করলেন কামরুল হাসান? কামরুল হাসান কিন্তু প্রচুর, কামরুল হাসান শুধু একা না, ওখানে যে প্রদর্শনীটা হলো বিড়লাতে, সেখানে অনেকের ছবি, মোস্তফা মানুষ থেকে শুরু করে বীরেন্দ্র ছিলেন, স্বপন চৌধুরী ছিলেন, এরকম তো অনেকজন ছিলেন। গিয়াস হয়েছে, গিয়াস একটা না, অনেক, কাজী গিয়াস অনেক, কাজী গিয়াস, এদের কিন্তু অনেক ছবি ছিল। যেমন এদের মিলে যে একটা বড় আয়োজন হলো, সেইখানে আমরা পরবর্তী সময় দেখতে পাই যে কামরুল হাসান দেখেন নিরীক্ষার জায়গাটা তার কত মজার। আমরা একটা দেখলাম বটবৃক্ষের কথা বললাম, তাই না? আরেকটা জিনিস হলো যে তিনি ইয়াহিয়াকে আঁকলেন। ইয়াহিয়া কিন্তু আমরা একটা ইমেজ দেখি, ইয়াহিয়া কিন্তু আরও অনেকগুলো ইমেজ আছে। তো এগুলো মিউজিয়ামে সংগ্রহ আছে, আমি শুনেছি, আমি 2টা না 3টা দেখেছি। আরেকটি জিনিস হচ্ছে কি কামরুল হাসানের, তিনি তার যে আইকনিক ছবি তিন কন্যা তিনি বহুবার এঁকেছেন। হ্যাঁ, বহুবার এঁকেছেন। তো তিন কন্যার মধ্যে তো আসলে তিনি ডিনোট করেছেন যে সবুজ প্রকৃতির থেকে উদ্ভূত 3 নারী রূপ, বাংলা সবুজ প্রকৃতি, যার জন্য সবুজের বিপরীতে, এবং যেটা বলেছেন কিন্তু একটা মজবুত গাছ রেখেছেন, যেটার শ্বাস খুব কঠিন, সেটা কলা গাছ আছে একটা, এটার সঙ্গে একটা সম্পর্ক আছে, কিন্তু কলা গাছের সঙ্গে আমাদের রিচুয়ালসের সম্পর্ক আছে। আর বট পাতার মতো পাতা বন্ধ করে সেটার ভেতর থেকে 3 নারী 3 রঙের, বধূমাতা কন্যা যদিও বলা হচ্ছে, আমরা কিন্তু ফিগার দেখে বলতে পারবো না কোনটা বধূ কোনটা না। আর যেই এলিমেন্টসটা তিনি রাখলেন সেটা হচ্ছে কলসি থেকে নদীমাতৃক বাংলাদেশে নদী থেকে জল নিয়ে আসা, এটা নারীর একটা আইকনিক ইমেজ বাংলা সভ্যতায়। এবং এই উপাদানগুলো নিয়ে ছবি আঁকলেন, 3 কন্যাকে নানাভাবে আঁকলেন। মজার ব্যাপার হলো যুদ্ধের সময় তিনি কী করলেন, এই প্রথম হচ্ছে কনসেপচুয়াল, জয়নুলের কনসেপচুয়াল, কামরুলের কনসেপ্টগুলো কী, এগুলো বোঝা দরকার আছে। কামরুল হাসান কী করলেন, 3 কন্যা যুদ্ধের আগে, 3 কন্যা যুদ্ধের পরে, কিন্তু ছবি কিন্তু একটা মনে রাখতে হবে, নিজের ছবিকে তিনি কিন্তু বিনির্মাণ করলেন, অর্থাৎ ডিকনস্ট্রাক্ট করলেন, মানে থিসিস অ্যান্টিথিসিস। এই যে 3 কন্যা যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে, 2টা ছবিকে যে একসঙ্গে রেখে উপস্থাপন করা, এই অগ্রগামিতা শিল্প চর্চার ক্ষেত্রে, শিল্প নিরীক্ষার ক্ষেত্রে কামরুল ছাড়া তাকে কেউ দেখাতে পারে বলে জন্য। আর যে জিনিসটা হচ্ছে জয়নুল আবেদিনের 70-এর এই ছবিটা নবান্নের মধ্যে আমরা দেখি 7টি কাণ্ড, 7টি খণ্ড, স্ক্রলের মতো, ইনফ্যাক্ট এটা স্ক্রল বলা যাবে না এইভাবে, স্ক্রলের মতো, কিন্তু প্রথম পার্টি আমরা দেখি নদীমাতৃক বাংলাদেশ বলে তার জন্ম সম্পর্কে আমি বলছি এই জন্য যে এটা প্রাসঙ্গিক, এই মাছ ধরছে, তারপরে সব ফসলের কথা নাগারে যাচ্ছে, শেষে কয়েকটা পরিবার বেরিয়ে যাচ্ছে গ্রাম থেকে। এইখানে হচ্ছে জয়নুলের রাজনীতি, এটাও জয়নুলের রাজনীতি, যে এই মানুষগুলো হয়তো এইখানে ফসল ফলিয়েছিল, এখন তাকে আবার চলে যেতে হচ্ছে, এবং অনেকগুলো পরিবার, বাচ্চা, নারী, পুরুষ একসঙ্গে চলে যাচ্ছে। এবং মজার ব্যাপার হলো ওই শেষ অংশটাই দীর্ঘ, এই প্যানেলের মধ্যে, 7টা প্যানেলের মধ্যে, এবং এই দীর্ঘ প্যানেলের শেষটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রুথ, দুর্ভিক্ষের যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সুতরাং এই যে কামরুলের, জয়নুলের এই যে সভ্যতাকে দেখা, কন্টেম্পোরারি করা, টাইমকে শনাক্ত করে দেখানো, যে ফসল ফলানো খুব সুন্দর, কিন্তু রাজনীতি আছে, যার ক্ষেত, যার ভূমি, যে ফসল ফলায়, ফসল তার গোলায় যায় না, এই যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু কামরুলে আছে, জয়নুলে আছে। সুতরাং কামরুল, জয়নুল কিন্তু ভীষণভাবে পলিটিক্যালি কনসিয়াস মানুষ, তিনি কিন্তু পাকিস্তানি উপাধি ছিঁড়ে ফেলে দিয়েছেন। এই জয়নুলও কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠনের সময় উঠছেন, প্রচুর ছবি তার মুক্তিযুদ্ধের সঙ্গে করেছেন, এই ব্যারিকেড দিচ্ছেন ঢাকা শহরে, লেখায় পেয়েছি আমি জয়নুল আবেদিন। তো কামরুল হাসান তো ওই কলকাতায় গিয়ে এটা করলেন। তো এই যে কবিতা মঞ্চে যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছে, এই যে তার হচ্ছে জনসম্পৃক্ততা, জনঘনিষ্ঠতা। আমরা যে বলি শিল্পী নিবৃত্তচারী তো নিঃসন্দেহে সব মানুষই একা, শিল্পী অনেক বেশি একা, যেন নিঃসঙ্গ কামরুলকেও আমরা দেখেছি। তো সেই কামরুল হাসান কিন্তু ডাক পেলেই চলে যাচ্ছেন, যে জনতার ডাক, যে তিনি কবিতা মঞ্চে কেন যাচ্ছেন, যে প্রচুর মানুষ সমবেত হয়েছে সেখানে, এবং তিনি মিছিলে যাচ্ছেন, এবং লোকমেলা, লোক উৎসব তো বলাই বাহুল্য, এটা তারই প্রাণের বিষয়। তিনি এই জীবনের শেষটুকু তার হচ্ছে যে একটি মানুষ, অনেকেই বলেছে এই কথা, যে সব মানুষই মরবে, তার মৃত্যুটা, তার কী ধরনের মৃত্যু তিনি চান, কাঙ্ক্ষিত মৃত্যু যদি কেউ বলা হয়, তো কামরুলের মৃত্যুটাই বোধ হয় একেবারে সত্যিকার একজন বিদ্রোহী, দেশপ্রেমী, স্বাদেশিক চেতনায়
বঙ্গজ মনীষায় উজ্জ্বল একটা মানুষের মৃত্যু কবিতা মঞ্চ, এবং তিনি সেখানে বসে যে ছবিটা এঁকেছিলেন সেই ছবিটাও কিন্তু দুষ্ট শাসককে শাসাতে শাসাতে তিনি কিন্তু রণক্ষেত্রেই যেন মারা গেলেন, তিনি যেন এমনি এমনি মরেননি, তিনি কিন্তু যুদ্ধে মারা গেছেন আমার কাছে মনে হয়েছে কামরুল হাসান। কোন যুদ্ধে? যেই কবিতা মঞ্চ ছিল প্রতিবাদী কবিতা মঞ্চ, কোন সময় মারা গেছেন? যখন তিনি দুঃশাসককে আঁকছেন, দুঃশাসকের বিরুদ্ধে লড়াই করছেন এবং তার যুদ্ধে তার মৃত্যু হয়। এরকম বিষয় আমি মনে করি প্রাসঙ্গিকভাবে ভাবা যেতে পারে। তো নানান ধরনের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর বাংলাদেশটাকে যখন সাজানোর প্রশ্ন আসলো, মামুনুল হাসানের বড় একটা জিনিস হচ্ছে যে এই যে বাংলার রূপ সবুজ, বাংলায় লাল সূর্যের উদয়, আমাদের পতাকা, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তার হাত দিয়ে হয় পরিমার্জনা, চূড়ান্ত পরিমার্জনা কিন্তু কামরুল হাসান। আর যেগুলো আন্তর্জাতিকভাবে আমরা যেখানে প্রতিনিধিত্ব করি বা আমাদের যেগুলো অ্যাম্বাসেডারের মতো কাজ করে, তার মধ্যে আমরা পড়তে পারি আর না পারি, বই একটা বড় ব্যাপার। বইয়ের প্রচ্ছদটা প্রচুর সুন্দর সুন্দর প্রচ্ছদ আছে। আর যে জিনিসগুলো হচ্ছে জাতীয়ভাবে আমরা নিই, বাংলাদেশ সরকারের যে মনোগ্রাম আছে সেটা কামরুল হাসানের করা, যে বাংলাদেশের ম্যাপ এঁকে তার হলুদ রঙের যেটা মনোগ্রাম, এটা কামরুল হাসানের করা। কামরুল হাসানের আর যেটা দিয়ে আমরা বিদেশি অতিথিদের রাখি বা দেশি বিদেশি অতিথিদেরকে আন্তর্জাতিকভাবে সংযোগ সাথে পর্যটন কর্পোরেশনের লোক, তার চেয়েও বড় কথা যেই বিমান নামলেই বোঝা যেটা বাংলাদেশ বিমানের লোগো, মানে পতাকা, পর্যটন, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সরকারের লোগো, যা কিছু দিয়ে আমরা বিশ্বময় বিচরণ করছি, সেই বিশ্বময় বিচরণের মধ্যে যে শিল্পীর কাজটি রয়ে যাচ্ছে, সেই শিল্পীর কাজটি হচ্ছে কামরুল হাসানের কাজ। এটা জনতার শিল্পী হওয়া, এইটা কিন্তু একটা কঠিন কাজ, এই দায় অনেকেই নেয় না। কামরুল হাসান তো পারতেন যে ছবি বিক্রি করে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে, কিন্তু তা তো তিনি করলেন না। এমন একটা সময় তিনি ছবি আঁকলেন, তারপরে তিনি জীবনটাকে মানে একটা স্বস্তির জীবনও পেলেন না। এবং এই কামরুল হাসান নিয়ে রাজনীতি হলো কত, রাজনীতি হলো যে কামরুল হাসান কোথায় কবর হবে সেটা নিয়েও পর্যন্ত বাধাগ্রস্ত হতে হয়েছিল, যে কামরুল হাসান যে জয়নুল আবেদিনের কবরের পাশেই থাকবেন, এটা কিন্তু খুব সহজে হয়নি, এটা আমরা জানি। তার লাশটা কিন্তু কাদারকলার ভিতরেই ছিল, তারপরে কিন্তু ঢোকানো হয়েছে, সেটার জন্য একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কামরুলকে মূল্যায়ন করা কঠিন, এই জন্য কামরুল হাসান কিন্তু দুঃসময় দেখে কখনোই তিনি কোনো শাসককে তুষ্ট করে কোনো ছবি আঁকেননি। এখন কথা হচ্ছে যে একজন শিল্পী, শাসক যতই সৎ হোক, যদি সময় যদি আবিল হয়, সময় যদি জটিল হয় এবং মানবতার যদি লাঞ্ছনা আসে, সেই শিল্পী কিন্তু ছবি আঁকবেন। সেই কাজটি কিন্তু তিনি যুদ্ধোত্তর পরবর্তী কালেও করেছে, এটা কোন একটা নির্মম সত্য। আমরা জানি যে যুদ্ধ পরবর্তীকালে যে কোনো দেশেই একটা দুঃসময় কাটে, তার সংস্কার সেখানে, কিন্তু মানবতার অবমাননা দেখলে একজন অতি সংবেদী শিল্পীর হৃদয় সেটা না এঁকে পারেন না। সেগুলো তিনি এঁকেছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস তার জীবনে, যে কাউকেই তিনি ছাড় দেননি। তিনি কিন্তু এই ছাড়টা দিয়ে অনেক আরেক জায়গায় চলে যেতে পারতেন। আচ্ছা, এত কিছু করলেন কিন্তু 100 বছর মানে 100 বছর পূর্ণ হলো, আর এখানে কি দেখলেন এসে? শতবর্ষ তো তার শতবর্ষ হওয়ার কথা 22-এ, তাই তো? 1922 সালে তার শতবর্ষ করতে হলে আমাদের অ্যাটলিস্ট 20 সালে সচেতন হওয়া দরকার ছিল। সবাই তো জানতেন। আমি যদি বলি বাংলাদেশ সরকার জানতেন, কিন্তু মন্ত্রণালয়ের লোগোটা কার করা, এটা যদি ওখানকার এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা না জানেন, তাহলে তো তার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আসবে, যে কাজটা আমি কোথায় পেলাম। বিমানের লোগোটা কে করেছে এটা যদি না জানে, তার ট্রেনিংয়ের মধ্যে না থাকে, আমজনতাকেও অনেকেই জানে, আমরাও জানি, তো এইরকম জিনিসগুলো জানি। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ যে অভ্যুদয় হলো, বাংলাদেশের যে জন্ম হলো, যে শিল্পীরা জানালো যে এই দেশে কীভাবে গণহত্যা হচ্ছে, কীভাবে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে লড়ছে, এই বিষয়গুলো নিয়ে ছবি করে কামরুল হাসান যে বিশ্বময় জাগালেন ইয়াইয়ার মুখেকে, এবং শিল্পীরা এত ছবি আঁকলেন। তো এত কিছুর পরেও তার যে কর্ণধার, সেই মানুষটি, ওই যে শিল্প বিভাগের কর্ণধার, স্বাধীনতার 50 বছর পূর্তি হলো, তারপরেই তার জন্মশতবর্ষ হচ্ছে সেই শিল্পী। তো এইটা কেন জানেনি শিল্পকলা একাডেমি, কেন করেনি, কেন জাতীয় জাদুঘর করেনি? কারণ জাতীয় জাদুঘরেই তো 1200-1300 মতো ছবি কামরুল হাসানের, এবং কামরুল হাসানের এই ছবি নিয়ে তারা তো কোনো ধরনের উদ্যোগ নেয়নি। তারপরে চারুকলায় কেন হলো না? চারুকলার তো তিনি শিক্ষক ছিলেন, জানো। পরবর্তী সময় হয়েছে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট করেছে, কিন্তু এটা কিন্তু গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের করার কথা না, চারুকলার দায়িত্ব বর্তায়। এবং তার চেয়েও বড় কথা, এটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হয়ে গেছে, তখন সেটার
উপাচার্য বা ডিনগণ বা একটু যারা জানেন বিষয়গুলো, আলোকিত শিক্ষকগণ, তারা কি করছিলেন? তারা কেন এটা বলে? তারা তো জানতেন যে কামরুল হাসানের জন্ম শতবর্ষ এগিয়ে এসছে। সেই জন্ম শতবর্ষে কোনো কিছু হলো না, কোনো বই বেরোলো না, কোনো পাবলিকেশন হলো না, মিউজিয়াম হলো না। এটা নিয়ে আমি একটা এশিয়ান বিএনএলে একটা মিটিং হয়েছিল, সেখানে সরাসরি আমি প্রতিবাদ করেছি, কথা বলেছি, এবং আমাকে ওখান থেকে মানে যারা চেয়ারে ছিলেন, নাম বলতে চাই না, বলছে আপনি করেননি কেন? আমি কে করবো, আমি করাকে? মিউজিয়ামের ডিজি ছিল তখনকার সময় আমাদের জাতীয় জাদুঘরের ডিজি। তো তাকে আমি ব্যক্তিগতভাবে বেশ আগে 21 সালে তাকে গিয়ে আমি দেখা করতে চাইলাম। প্রথমত সে আমাকে চেনে না, নাই চিনতে পারে, তো সরকারি লোক। তারপর আমি কামরুল হাসানের প্রসঙ্গ তাকে বললাম, বলে যে হ্যাঁ, আমরা তো শিল্পীদের জন্ম মৃত্যুর সময় নানান সময় নানা অকেশন করি। আমি তাকে বুঝাতে চেষ্টা করলাম যে এটা জন্মশত বর্ষ এবং এটা সেন্টিনারি। তো তখন সে, আমি একটু জোর করে বললাম, তখন সে একটু নড়েচড়ে বলছে আচ্ছা ঠিক আছে বসেন আপনি, আমি আসতেছি বলে আসলেন, এবং তাকে আমি বোঝালাম। তারপরেও কিছু হলো না। তারপরেও যে মিটিংয়ের কথা বলে সেই মিটিংয়ে আমি বললাম। এরপরে আমি শুনেছি কামরুলের সংগ্রহ, তো কামরুলের তো 2 রুম ছবি আছেই মিউজিয়ামে টাঙান পার্মানেন্টলি। তারপর কি একটা ইটি করে, এবং আমি এটার জন্য শুধু ওই যে সরকারি কর্মকর্তা যে ডিজি হয়ে এসছেন, এগুলো তো লোভে আসে যে আমি যদি মহাপরিচালক হয়ে জাতীয় জাদুঘরে থাকি, যেটা আমার বায়োডাটা ভারী করে, বা সেখান থেকে আমি যদি অবসরে যাই, আমার জীবনের একটা মাহাত্ম্য তৈরি হবে। তো যাই হোক, সেগুলো একটা মাহাত্ম্য যোগ করেন জীবনে। আমি এটা অবশ্যই দায়ী করব ট্রাস্টিকে। কারণ হচ্ছে যে সরকারি একটা লোক জানে না, সেটা হচ্ছে দায়ী করা উচিত ট্রাস্টি বোর্ডকে তাদের করা হয় যারা এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। একটা দেশ কি, তার এই ভিশনগুলো যে মানুষগুলোর মধ্যে আছে। মিউজিয়ামের যে অন্য কোনো জায়গা তো নাই বাংলাকে বোঝার জন্য। আমি যদি একটা ভবনে বাংলাকে অনুভব করতে চাই, মিউজিয়ামের চেয়ে উল্লেখযোগ্য কোনো জায়গা তো আমি পাবো না। জাতীয় জাদুঘরে যেখানে আমি যে সভ্যতার বিভিন্ন পাবো, এবং সুপ্রাচীন কাল থেকে একেবারে সাম্প্রতিক কাল পর্যন্ত আমি যদি শিল্পের মধ্য দিয়ে, মানুষের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুঝতে চাই, জাদুঘর হচ্ছে সবচেয়ে, যাই জন্য জাদুঘরকে বলা হয় যে পিপুলস ইউনিভার্সিটি, জনগণের বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয়ে কামরুল ছিল দেখানো হয়নি, সেটার জন্য অবশ্যই সেটার প্রধান হচ্ছে ডিজি, সে যেমন দায়ী আমি মনে করি। আর যারা ট্রাস্টি মেম্বার ছিলেন তারা যদি করেননি কেন, তারা যদি আজকে বলতেন যে আমরা করতে পারছি না, এই বাধা, সেই বাধাগুলোর কথা তারা বাইরে এসে বলেননি কেন? তারা মন্ত্রণালয়কে অভিহিত করেননি কেন? তারা প্রধানমন্ত্রীর কাছে কেন যাননি যে মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা, শিল্প যোদ্ধা, এবং তিনি এই এত কিছু করেছেন, এই পর্যটন বা জাতীয় পতাকা, লোগো, এবং কামরুল হাসান এই বিষয়টা জানানোর মতো ট্রাস্টি বোর্ডের লোকজন তো প্রধানমন্ত্রীর খুব দূরের মানুষ নন। তারা, আমরা অনেকেই আছি তো খুব দূরের মানুষ নন, সেটা কিন্তু হয়নি। কোনো জাতীয় কমিটি কেন হলো না 20 সাল থেকে? বা 21 সালে সচেতন হলে হতো, 22 সালে আমরা করতে পারতাম। 20 সালের কথা আমরা করোনা বলতে পারি, 21 সালে তো করোনা শেষ হয়ে আসতেছে প্রায়, বাংলাদেশ তো ওইভাবে অ্যাফেক্টেড না। কিংবা 22 সালে আমরা যদি শুরুতে উদ্যোগ নিয়ে 22 সালে শেষে করতাম, মানে 22 সালে যদি আমরা 21 সালে করার কথা ছিল, আমরা 20 সালে নইলে 21 সালে করতাম। আমি তো অন্য অনেক অনুষ্ঠান করেছি 21 সালে, তার তো জন্মশতবার্ষিকী গেল হচ্ছে 21-এ বলে না, 22-এ, 21-এ গেল। তো বাংলাদেশের মানে 50 বছর, কামরুল হাসানের 100 বছর, তাই তো? তার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ গেল। এগুলো কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সব কিছু ইন্টারকানেক্টেড, এবং মুক্তিযুদ্ধের উদযাপনটাকেও কিন্তু নতুন একটা মাত্রায় নিয়ে যেত যদি জয়নুল জন্মশতবর্ষ পালিত হতো। কারণ আমরা তো জাতির জনকের জন্মশতবর্ষ, আমাদের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতা এবং কামরুল হাসান, এগুলোকে নিয়ে একসঙ্গে আমরা একটার সঙ্গে একটা মালা গাঁথার মতো ব্যাপার হয়ে গিয়েছিল। তো এই ভিশন যদি না থাকে, সেই লোকগুলোকে আমি কেন বসাবো এই দায়িত্বে? এই জিনিসটা তো আমার বুঝতে হবে। এবং কেউ কথা বলে অপ্রিয় হবে, অপ্রিয় তো হতেই হবে। যদি জিনিস একটা সুষ্ঠু না হয়, সেটা সম্পর্কে বলতে গিয়ে আমি অপ্রিয় হলে, আমার অপ্রিয় হওয়ার মধ্যে দিয়ে কিছু হয়নি, আমার ব্যক্তিগত কি ক্ষতি লাভ হলে তবে কী এসে যায়? কিন্তু জিনিসটা তো আমি করাতে পারি না, এই জন্য আমিও নিজেকে কষ্ট বোধ করি। তারপরে 2.5 বছর কি এক্সিবিশন করেছে আপনারা দেখেছি, কেউ জানেও না। এবং আমি যেহেতু বলেছি, প্রতিবাদ করেছি, আমাকে কিন্তু মিউজিয়াম কোনো দাওয়াত বা কার্ড, কামরুল হাসান যখন এসছেন, কামরুল হাসান তো তখন একজন কী বলবো, সবার শিক্ষক। কিন্তু ডিপার্টমেন্টালি ভাবার কোনো অবকাশ নেই। ডিপার্টমেন্টালি ভাবা, বিভাগীয়ভাবে ভাবার আদর্শের সঙ্গেই তো কামরুল যায় না। কামরুল তো বিভাগ উত্তীর্ণ, রাষ্ট্রের, দেশের
পুরো বিশ্ববিদ্যালয় তাকে অন করবে। অন্য বিশ্ববিদ্যালয়ের যেই সব চারুকলার প্রতিষ্ঠান আছে তারা ফিল করেছে, সেটাও অন্যায় হয়েছে আমি মনে করি। এটা রাজশাহী অন্যায় করেছে যদি না করে থাকে, আমি যদি জানি করেনি, বা চিটাগাং না করে তাহলে চিটাগাং অন্যায় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে না করে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যায় করেছে। আপনার এই আমরা বলি এই তো বাতিঘর আলোকিত মানুষ এত অধ্যাপক, তারা যদি করাতে না পারে, না করাতে পারার কারণ কি? তো কোনো কারণ তো আমি খুঁজে পাইনি। এবং চারুকলায় তো সব শিল্পী জানে যে কামরুল হাসানের জন্মশতবর্ষ আসছে, কিন্তু তারা তো কিছু করলো না। এবং না করার কী কারণ আমি জানি না, কিন্তু এটা তো অত্যন্ত একটা 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 মানে একটা কলঙ্ক দাগ পড়ে গেল আমাদের চর্চার মধ্যে, যে কামরুলের জন্মশতবর্ষ পালিত হয়নি। এত বড় একটা চারুকলা অনুষ্ঠান যেখানে তিনি শিক্ষক ছিলেন, পালন করলো একটি বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, তার নিজের উদ্যোগে। কিন্তু তাকে তো ছোটো করা হলো, উনি পুরো চারুকলাতে তাকে ধারণ করলো না, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়তে তাকে ধারণ করলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ধারণ করা মানে হচ্ছে যে অনেক মানুষকে তারা দাওয়াত দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমায়িত থাকবে। কামরুল তো বাংলার, কামরুল তো বিশ্ব নাগরিক ওই অর্থে। তারা তো স্বাধীনতার মানে আতুর বেদনার সঙ্গে শিল্পী সত্তা সম্পর্কিত আমাদের এই দেশে। সেই মানুষটির জন্মশতবর্ষ পালিত হবে এত কিছু করার পরে। তো এগুলো আসলে সেই ধরনের মানুষ যদি চাকরিতে থাকে বা বিজি হতে পারে কিংবা ভিসি হতে পারে, সেই ধরনের আলোকিত মানুষ থাকলে তো ডেফিনেটলি হতো, যে তার বলতো যে আরে কামরুল হাসান এসছে, আমি কেন খোঁজ রাখবো না, ক্যালেন্ডার আছে তো, কোন বিখ্যাত জনের জন্মশতবর্ষে আসছে, এই হিসেবটা আমি না রাখলে কী করে চলবে? বাংলা একাডেমির দায়িত্ব ছিল, কিন্তু ওটা গ্রন্থের প্রচ্ছদ করেছেন। কামরুল হাসান তো বাংলা একাডেমির বহু অনুষ্ঠানে গেছে, বাংলাদেশ বটতলার মিটিং হচ্ছে, সেটা তো তার ছবির বিষয়, তিনি একমাত্র ছবি এঁকেছেন বটতলায়। এই এই কামরুল হাসানকে তো কেউ ভালো না, শিশুদের নিয়ে এত কিছু করে শিশু একাডেমি কেন করবে না? শিশুদের নিয়ে তো কত ছড়ার বই, বিশেষ করে ফয়েজ আহমেদের ছড়ার বই পুরোতে কামরুল হাসান করেছে, আরও অনেক ছবি করেছে বাচ্চাদের বই। তো একাডেমিগুলো ফিল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে ভিশনলেস মানুষে ভরে গেছে, মানে দূরাভিসারী নয়। অর্থাৎ আমি আমার সংস্কৃতিকে ধারণ করে বহুদূর দেখতে পাচ্ছি না, আমার সভ্যতাকে আমি দেখতে পাচ্ছি না। বঙ্গ সভ্যতা কী, বঙ্গজ মনীষা কী, এটা আমি লালন করছি না, আসলে বুঝতে পারছি না। আমি চাকরি করছি, আমি শিক্ষকতা করছি, আমি তথাকথিত, আসলে সত্যিকার অর্থে কথা বলো না, তথাকথিত শিক্ষক নামধারী, এই মহাপরিচালক নামধারী,